স্বাগতম অডিও বুকস বাই কেয়া চ্যানেলে। সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস গল্পটির আজকে শুনবেন পর্ব 6। প্রথমবার সে যখন বুঝতে পারলো আমি তার কোনো প্রেমিক সম্বন্ধে জেনে গিয়েছি, তখন সে এমনটা করেছিল। বিষয়টি প্রথম বুঝতে পারি তখন আমাদের প্রেমের বয়স 4 মাস। আমি জানতে পারি সে আরেকটি ছেলের সাথেও প্রেম করছে। আমি যে বিষয়টা জেনে গিয়েছি সেও বুঝতে পেরেছে। তাই কি বলে আমাকে বুঝ দিবে, কোন অজুহাত দেবে, তার বাহানা খুঁজতে লাগলো। তারপর আমাকে করা সকল অবহেলা ধীরে ধীরে কমিয়ে দিতে শুরু করেছিল এবং নিজ থেকেই বলে ফেলল তার সাথে আমার তেমন কিছু নেই। একদিন ট্রুথ ডেয়ার খেলতে খেলতে মজা করেছিলাম কিছুক্ষণ। আমিও তখন চুপ করেছিলাম। ট্রুথ ডেয়ার গেমটার ওপর আমার মাঝে মাঝে খুব রাগ হতো, সাথে সেসব ছেলে মেয়েদের প্রতিও রাগ হতো যে বা যারা কিনা খেলাটি খেলে কেবল ডেয়ারের নাম করে অন্যদের ফাঁদে ফেলার জন্য। কিছু কিছু ছেলে তো ডেয়ার মানে তার সাথে সম্পর্ক যাওয়া ছাড়া আর কোনো ডেয়ারই খুঁজে পায় না, কিংবা নানারকম খারাপ ছবি চাওয়া ছাড়া। পুষ্পের ছিল উড়ু উড়ু মন, সাথে ছেলেটার ফ্লার্টিং, সব মিলিয়ে তাদের সময়টা খুব ভালোই যাচ্ছিল। পুষ্পের সাথে ছেলেটির সম্পর্ক তখন 2 মাস। সম্পর্ক তখন আমার সাথেও ছিল। অবশ্য একটা কথা বলে রাখা ভালো, আমি তার সাথে সবসময় ছিলাম। মাঝে মাঝে আমি ছাড়াও অন্যদের সাথে সম্পর্কে সে জড়িয়ে যেত। ফটোগ্রাফার ছেলেটির নাম ছিল তারেক। তারেকের সাথে তার প্রথম পরিচয় ক্যাম্পাসের ফটোগ্রাফি গ্রুপ থেকে। সেখানে প্রায় ছেলে ফটোগ্রাফারের পোস্টে কমেন্ট থাকতো পুষ্পের। একদিন তারেকের তোলা এক মেয়ের ফটো অ্যালবামে পুষ্প কমেন্ট করেছিল, আজ কেউ নেই বলে এভাবে ছবি তোলা হয় না। ব্যাস কিছুক্ষণ পর তারেক কমেন্ট করলো, আপনার প্রোফাইল ঘুরে দেখলাম, ফটো ক্লিকের জন্য আপনি বেস্ট একটা সাবজেক্ট হতে পারেন। 5 মিনিট পর পুষ্পের প্রত্যুত্তর, কিন্তু ক্লিকটি করবে কে? সেজন্য তো একটা মানুষ দরকার। কেউ না থাকলে আমি আগ্রহী আছি। কয়েকটা হাসির ইমোজি দিয়ে পুষ্প উত্তর দিল, কিন্তু আমার হাত একদম খালি। ছেলেটি পাল্টা জবাব দিল, একটা ফুলের মালা, নীল শাড়ি আর কাচের চুড়ি হলেই আপাতত হয়ে যাবে, অন্য সব আমি দেখব। কিন্তু এত কিন্তু কিন্তু করতে হবে না, কোনো একদিন 1 কাপ কফি হলেই চলবে। ওকে ডান। সেদিনের কমেন্ট বক্স থেকে দুজন চলে গেল ইনবক্সে। ফটোশ্যুটের পর দুজনের খুনসুটি আরও বেড়ে গেল কয়েক গুণ। তারপর পার্ক, ক্যান্টিন, পুকুর পাড়, এসবে বেশ কয়েকদিন তাদের আনাগোনা হয়েছিল খুব। এরপর ছেলেটির মোহ কেটে গেল, সে চলে গেল অন্যজনের কাছে। আর পুষ্প ফিরে এলো আমার কাছে। এই বিষয়টা পুরোটাই আমাকে বলেছিল সে, এবং খুব মন খারাপ করে বলেছিল এটা। আমি তখন তার উপর রাগ করার পরিবর্তে তাকে সান্ত্বনা দিলাম। তবে ভিতরে ভিতরে এই ভেবে খারাপ লাগলো জেনে পুষ্প মানসিকভাবে জড়িয়ে যাচ্ছে অন্যদের সাথে। অন্যদের সাথে প্রিয় মানুষটির শারীরিক সম্পর্কের গভীরতার থেকেও মানসিক সম্পর্কের গভীরতা আমাদেরকে বেশি যন্ত্রণা দেয়। সে খুব মন খারাপ করেছিল সেদিন। পুষ্পের মন খারাপ দেখলে আমি আমার করা সব রাগ, অভিমান, অভিযোগ ভুলে যেতাম। সেদিনও আমি সব ভুলে গিয়ে তার মন ভালো করার চেষ্টা করতে লাগলাম। সেদিন মন খারাপ করে পুষ্প বলল সে বিয়ে নিয়ে খুব চাপে আছে। আমি 3 জন পাত্র সম্বন্ধে তার থেকে জানতে চাইলাম। একজন ছিল তার মামাতো ভাই, নাম হিমেল। হিমেলের সম্পর্কে শুরুতে আমাকে বলে রেখেছিল পুষ্প। তার সৎমা অনেক আগ থেকেই হিমেলের সাথে তাকে বিয়ে দিতে চেয়েছিল। হিমেলের বাসা ছিল পুষ্পেদের বাসার পাশেই। চাকরি করতো তার বাবার সাথে বাবার অফিসে, তাই তাদের সাথে হিমেলের সখ্যতা ছিল খুব। আমার প্রতি নূপুরের মন থেকে কম সমর্থন করার অন্যতম একটি কারণ ছিল হিমেল। সে তার বোনের জন্য পছন্দ করত হিমেলকে। হিমেল প্রায় সময়ই এসে তাদের নানা কাজে সাহায্য করত। বাজার করে দিত, বিকেলবেলা মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত, এটা সেটা নিয়ে আসতো, জন্মদিনগুলোতে নানা আয়োজন করে সবাইকে চমকে দিত। কারো অসুস্থতার খবর শুনলে দ্রুত এসে সব দেখাশোনা করা ইত্যাদি সহ পরিবারের মন জয় করার জন্য যা দরকার সব ধরনের প্রস্তুতি করে রেখেছিল সে। নূপুরের মাধ্যমে পুষ্পের ভালো লাগা খারাপ লাগা সব জেনেও নিয়েছিল সে। পছন্দের মানুষের ছোট বোন থাকার এই একটা সুবিধা, কোনো মতে তার চোখে একবার ভালো হতে পারলে বড় বোনের সব জানা যায়। হিমেলও সে চেষ্টায় থাকলো। সে প্রথমে চেয়েছিল পরিবারের মন জয় করতে, তারপর ধীরে ধীরে নূপুর এবং পুষ্পের পরিবারের মন জয় করতে বেশি সময় লাগেনি হিমেলের। পুষ্পের মায়ের চোখে এমনিতেই ভালো এবং ভদ্র ছেলে হিসেবে ছিল সে। পুষ্পের বাবার সাথে একই অফিসে চাকরি করার খাতিরে খুব সহজে প্রিয় হয়ে উঠল তার বাবারও। বাকি থাকলো নূপুর আর পুষ্প তার উপর পুরোপুরি বিরক্ত ছিল না। বিরক্ত হতো কেবল তার অতিরিক্ত অধিকার দেখানোর ওপর। এই একটা মাত্র কারণে তাকে বিয়ে করতে চাচ্ছিল না পুষ্প। এছাড়া তেমন কোনো সমস্যা ছিল না হিমেলের।
যদিও পুষ্প আমাকে বলতো সে হিমেলকে একটুও সহ্য করতে পারতো না, কিন্তু সেটি ছিল মিথ্যে কথা। সে হিমেলের হুটহাট এটা সেটা করা খুব পছন্দ করত। মেয়েরা তার জন্য পাগলামি করা ছেলেগুলোকে তুলনামূলক বেশি পছন্দ করে। দ্বিতীয় পাত্রটি ছিল তার সৎ মায়ের আত্মীয়। তাকেও অনেক পছন্দ করত পুষ্পের মা। তার নাম ছিল হাবিব। তিনি অনেকবার পুষ্পকে বুঝিয়েও ছিলেন হাবিবের সম্বন্ধে। মাঝে মাঝে পুষ্প কথা বলতো তার সাথে। পুষ্পের জন্য এটা সেটা পাঠাতো বাড়িতে। হাবিব তার মাকে অনেকবার পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে। পুষ্প প্রতিবারে কিছু না কিছু বলে পার পেয়ে গেল। হাবিবকে অপছন্দ করার অন্যতম কারণ ছিল তার বিদেশে থাকা। বাইরে থাকা ছেলেদেরকে সে পছন্দ করতো না তেমন, কারণ বাইরে থাকা মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে বউকে অনেক বেশি সন্দেহ করে এবং শোষণ করে। তারা বউকে পুতুলের মতো বানাতে চায়। এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, নানা রকম নিয়ম নীতি তাদের। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বউরা তাদের তেমন কথা শুনতো না, তবুও এত নিয়ম নীতি ভালো লাগতো না পুষ্পের। হাবিবের আরও বড় একটা সমস্যা ছিল। বিয়ের পর সে আর পড়াশোনা করাবে না পুষ্পকে, যা একদমই পছন্দ হলো না পুষ্পের। কেন পড়াশোনা করাতে চায় না এ নিয়ে পুষ্প একদিন আমাকে জিজ্ঞেস করেছিল। পড়াশোনা না করানোর সম্ভাব্য কারণ হিসেবে আমি তাকে বলেছিলাম, ছেলেটি হয়তো চায় না তুমি তার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হও। হাবিব ছিল এসএসসি পাস। পুষ্প যখন একাদশ শ্রেণীতে, তখন থেকে সে পুষ্পের জন্য প্রস্তাব নিয়ে আসছিল। পুষ্প রাজি হয়ে গেলে তার সাথে আমার কখনো যোগাযোগ হতো না। তবে এটা অবশ্য একদিক থেকে ভালোই হতো। যোগাযোগ না হলে আমার জীবনটাও হয়তো এত বেশি এলোমেলো হতো না। পুষ্পকে বিয়ে করতে চাওয়া তৃতীয় পাত্রটি ছিল একজন সরকারি চাকুরিওয়ালা। বয়স ৩৫, কিছুটা টাক এবং ভুঁড়িওয়ালা হওয়ায় পুষ্প তাকে এমনিতেই বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু তার সৎ মা সরকারি চাকরি দেখে এ পাত্রকে হাতছাড়া করতে চাইল না। পুষ্পের সার কথা আমি বুঝেছিলাম সেদিন। সে আমাকে বিয়ে করতে চায়, আমার কাছে চলে আসতে চায়। তার কারণ সে জানতো আমার মতো করে কেউ তাকে ভালোবাসবে না। আমার মতো করে এত স্বাধীনতা, এত ছাড় কেউ তাকে কখনো দিবে না। আমার কাছে সে থাকলে নিজের রাজত্ব করতে পারবে, নিয়ম জারি করতে পারবে। যেহেতু আমরা তাদের উপরেই সবচেয়ে বেশি কঠিন নিয়ম চালু করি যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, তাই সে সবাইকে ছেড়ে ঘুরে ফিরে আমার কাছে আসতে চায়। প্রথমে ভেবেছিলাম খালার বাসায় কিংবা খালাকে জানিয়ে বিয়ে করব। পরে ভাবলাম হিতে বিপরীত হতে পারে, তাই কাউকে আর জানালাম না। জানতাম কেবল আমি, পুষ্প, নূপুর এবং সাক্ষী দেওয়া আমার দুজন বন্ধু। পরিকল্পনা অনুযায়ী বিয়ের কয়েকদিন আগে থেকে পুষ্প তার সব প্রয়োজনীয় জিনিসপত্র ক্লাস করতে এসে আমাকে দিয়ে দিত। আর আমিও জানতাম পুষ্প যেমনই হোক না কেন তাকে ছাড়া আমি থাকতে পারবো না, যতই অবহেলা কিংবা অবজ্ঞা করুক না কেন। তাই আমিও তার কথা আর আপত্তি করলাম না। নিজের আত্মসম্মানের দিকে তাকিয়ে অন্যায় করে দিলে পরে আফসোস করতে করতেই হয়তো শেষ হয়ে যাব। তাই পুষ্পকে একটুর জন্য হলেও নিজের করে পাওয়ার জন্য সব আত্মসম্মান বাদ দিয়ে হয়ে গেলাম বেহায়া, নির্লজ্জ। আপনি, আমি, আমরা যতই ব্যক্তিত্ব সম্পন্ন হই না কেন, দিন শেষে প্রতিটি মানুষই কারো না কারো কাছে বেহায়া, নির্লজ্জ। আমি তখন ছোট একটা চাকরি করতাম। সাংবাদিকের পাশাপাশি গ্রাফিক্সের কাজ জানার জন্য আউটসোর্সিংও করতাম। তারপর কয়েকটা হাসপাতালে বাবার কিছু শেয়ার এবং কয়েকটা সিএনজি থাকায় আয় রোজগার নিয়ে তেমন একটা ভাবতে হতো না আমার। আর ছোটো খালা তো ছিলই। আমাদের বিয়ের দিন পুষ্প এবং নূপুর শপিংয়ের নাম করে বের হয়, আর আমি পুষ্পের জন্য শাড়ি নিয়ে বের হই। একটা পার্লারে ঢুকে শাড়ি পরে কাজী ডাকতে যাই আমরা। সেদিনই প্রথম দেখা আমার আর নূপুরের। একটা মানুষ দেখতে এতটা নিষ্পাপ হয়, নূপুরকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। সেদিনই আমাদের প্রথম কথা। কথা বলে মনে হলো সে এই বিয়েতে পুরোপুরি খুশি না, যদিও আমি জানতাম পুষ্পকে সে কিছুটা অপছন্দ করে। সেদিন বিয়ে শেষে পুষ্প নূপুর সহ চলে যায়। তার কয়েকদিন পর সে একেবারে চলে আসে আমার কাছে। বিয়ের প্রথম কিছু দিন আমাদের মেনে নেয়নি পুষ্পের পরিবার। এরপর নানা কিছু ভেবে আমাদের সাথে একদিন কথা বলতে আসেন পুষ্পের বাবা মা। সে থেকে আমাদের মেনে নিলেন তারা। বিয়ের প্রথম 3 মাস পুষ্পের সাথে আমার বোঝাপড়া অনেক ভালো ছিল। তখন আমি নিজেকে অনেক সুখী মানুষ ভাবতাম। আমার অফিস ছিল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। পুষ্প তখন আমার অনেক সেবা যত্ন করত। আমার অফিস থেকে কিছুটা দূরে রাস্তার মোড়ে এক মামার দোকান ছিল। সেখানে গিয়ে আমি প্রায় চা খেতাম। চা খাওয়ার অভ্যাসটা আমার ছিল না কখনো। অভ্যাসটা হয়েছিল পুষ্পের সাথে পরিচয়ের পর। পুষ্প আমাকে অনেক কিছুর অভ্যাস করিয়েছিল, এবং সবগুলো অভ্যাস থেকে বলতে গেলে আমি পরবর্তীতে অনেক বেশি ভুগেছি। চায়ের দোকানের নাম ছিল রশিদ মামা। 50-এর কাছাকাছি বয়স, বাড়ি ছিল ভোলা, ছেলেমেয়ে ছিল 3 জন। মামির নাম ছিল খুরশিদা।
আমি এসব জেনেছি মামার কাছ থেকে, মামার সাথে কথা বলে। মামা আমার সাথে নিজের অনেক কিছুই বলে ফেলতেন। এমনকি মাঝে মাঝে মামা এবং ওনার বউয়ের ব্যক্তিগত বিষয়েও আমার সাথে হাসতে হাসতে বলে ফেলতেন। মামার সুখ দেখে আমার অদ্ভুত যন্ত্রণা হতে শুরু করলো। যত বেশি মামার হাসি দেখতাম, গল্প শুনতাম, তত বেশি যন্ত্রণা হতো। আমার কেন জানি বারবার মনে হচ্ছিল আমি মামাকে এড়িয়ে যেতে পারলেই অনেকটা ভালো থাকতে পারবো। আমি বেশ কয়েকদিন মামার দোকানে যেতাম না, আর চেষ্টা করতাম এড়িয়ে যাওয়ার। এমনকি যে পথে মামার দোকান সে পথ বাদ দিয়ে অন্য কোনো পথে যেতাম, কিন্তু সব সময় আর সম্ভব হয়ে উঠতো না আমার। তেমনি একদিন সকালে আমি বাজারে যাচ্ছিলাম। পুষ্প তখন তার বাবার বাড়িতে। বিয়ের পর পুষ্প আমার কাছে থাকার চাইতেও বাবার বাড়িতে থাকা বেশি পছন্দ করত। তেমনি একদিন সকালে আমি বাজারে যাচ্ছিলাম। পুষ্প তখন তার বাবার বাড়িতে। বিয়ের পর পুষ্প আমার কাছে থাকার চাইতেও বাবার বাড়িতে থাকা বেশি পছন্দ করত। অথচ বিয়ের আগে বলতো বাবার বাড়ি তার কাছে জেলখানার মতো মনে হতো। সেখান থেকে মুক্তি পেলেই সে যেন বেঁচে যায়। তার সৎ মায়ের কিছু কিছু বিষয় তার নাকি সহ্য হতো না। পাশাপাশি তার হিমেল ভাইয়ের আনাগোনাও খুব বেশি বিরক্ত করছিল তাকে। অবশ্য ঘন ঘন বাবার বাড়িতে যাওয়ার কারণটা আমি বুঝতাম। আমার কাছে থেকে সে তার পরকীয়া প্রেমটা মনমতো করতে পারছিল না। আমার না থাকার সময়টা কথা বলতে পারলেও আমি আসার পর তেমন একটা কথা বলতে পারতো না, পাশাপাশি চ্যাটও কম সময় করতে পারতো তখন। বিশেষ করে রাতের বেলায় তো বলতে গেলে পারতোই না, কারণ তখন প্রায় সময় আমি সহ থাকতাম। আর রাত হলে মনের কাছাকাছি যাওয়ার উপযুক্ত সময়। শুনেছি রাত হলে মানুষ তার এবং অন্যের অনুভূতির খুব কাছে যেতে পারে। রাত হলেই মানুষ অনর্গল সত্য বলে নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে পারে এবং প্রকাশ করতে পছন্দও করে। রাত হলেই মানুষ হারাতে চায় অন্যের মাঝে। সে কারণে আমার বাসায় থাকতে পুষ্পের কিছুটা বিরক্ত লাগতো। তাই সুযোগ পেলেই সে বাবার বাসায় চলে যেত, আমিও পাঠিয়ে দিতাম। কারণ চোখের সামনে এত অভিনয় দেখতে আমার নিজেরই বিরক্ত লাগতো। তাই সে যেতে চাইলে আমি যেতে দিতাম। সেখানে সে একা রুমে থাকতো। বিয়ের আগে থাকতো নূপুরের সাথে। বিয়ের পরেও থাকতে চাইতো নূপুর, কিন্তু সে বলতো রাতে তাকে আমি কল দিব, কথা বলবো, তাই সে একা থাকবে। নূপুর আর তেমন কিছু বলতো না তাকে। অথচ আমার সাথে কথা বলবে বলে সে কথা বলতো বাসারের সাথে। আমি কল দিতে চাইলে বলতো এখন কল দিও না, নূপুর আছে, পরে দিও। তার পাশে সে নূপুর থাকতো না, সেটা আমি জানলাম নূপুরের সাথে কথা বলে। একদিন নূপুরকে অনলাইনে দেখে আমি মেসেজ দিলাম, কেমন আছো নূপুর। প্রথমে ভেবেছিলাম লিখব কেমন আছো শালিকা, কিন্তু পরে ভাবলাম যদি রেগে যায়, তাই ভয়ে শালিকা লিখলাম না। নূপুর আর আমার সম্পর্কটা কখনোই ইনফর্মাল হয়ে ওঠেনি, সবসময় ফর্মালই রয়ে গেল। সেদিন আমার প্রশ্নের জবাবে নূপুর বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন। আমি উত্তরে বললাম আমিও ভালো আছি। তাকে পুষ্পকে নিয়ে কিছু বলা উচিত হবে কিনা তা ভাবতে ভাবতে সে আমাকে মেসেজ দিল, কিছু বলবেন। না এমনি, তোমার আপু কি করছে। হঠাৎ দেখলাম নূপুর কিছুটা রেগে গেল। মজা করছেন কেন। মজা করব কেন, আপু তো অন্য রুমে, আরও আগে থেকে আপনার সাথে কথা বলছে। আমি তখন বুঝলাম পুষ্প আমার নাম ভাঙিয়ে পরকীয়া করছে, কিন্তু আমি সেটা নূপুরকে বুঝতে দিলাম না। তারপর সবার কথা জিজ্ঞেস করে চুপ হয়ে বিদায় নিলাম। সেদিনের পর আমি বুঝলাম এত ঘন ঘন পুষ্পের বাসায় যাওয়ার আসল উদ্দেশ্য। সেদিন বাজার করতে যাওয়ার সময় মামার দোকান সামনে পড়তে মামা দূর থেকে আমার খোঁজখবর জানতে চাইলেন। এতদিন কেন আসলাম না তাও জিজ্ঞেস করলেন। পুরোটা সময় জুড়ে একটুকরো হাসি লেগেছিল। মামার মতো খেটে খাওয়া মানুষগুলোর আর কিছু থাকুক আর না থাকুক, অল্পতেই মন ভালো করা সুন্দরভাবে হাসার এক অদ্ভুত ক্ষমতা রাখে, যা ধনীদের মাঝে দেখা যায় না তেমন। রশিদ মামার হাসি দেখে আমি ভুলে গেলাম মামাকে এড়িয়ে যাওয়ার কথা। মামা আবার শুরু করলেন তার পুরনো গল্প, পরিবারের গল্প, সন্তানের গল্প, খালার গল্প, সব একে একে আমাকে বলা শুরু করলেন। তিনি এমনভাবে বলছিলেন যেন কথাগুলো জমিয়ে রাখা হয়েছিল কেবল আমার জন্য। তবে এটাও সত্য কথা, মন খুলে সুখ দুঃখের কথা বলার মতো মানুষ তাদের নেই বললেই চলে। তাই একটু সুযোগ পেলে উজাড় করে সব বলে দেন তারা, চিন্তাও করেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। মামাও মাঝে মাঝে এত কিছু চিন্তা না করে আমাকে অনেক কথা বলে ফেলতেন, যা হয়তো আমাকে বলার কথা না। মাঝে মাঝে কথা বলতে বলতে তার আর খালার অনেক ব্যক্তিগত কথা বলে ফেলতেন। মনে হয় যেন না বলে আর থাকতে পারছিলাম না বলেই বলেছেন। মনে হয় যেন এত কাছের কথা বলা যদি অপরাধ বলে গণ্য হয়, আমি যেন তার অপরাধ ক্ষমা করে দেই। সেই মৌখিক আবেদন করেছেন তিনি। সারাদিন খাটতে থাকা মানুষটার মাঝে আমি দুটো সত্তাকে দেখলাম, প্রথমজন আমার বাবা আর দ্বিতীয়জন আমার নিজেকে।
বাবাকে দেখতাম আমি সন্তানদের প্রতি মামার ভালোবাসা এবং টান দেখে। তিনি আমাকে প্রায়ই বলতেন তিনি কিভাবে তার সন্তানদের জন্য টাকা জমাতেন, কিভাবে নিজে সব আনন্দ বিসর্জন দিয়ে প্রতি মাসে তাদের জন্য বাড়তি টাকা পাঠাতেন, এটা সেটা করবে বলে বিভিন্ন খাতে টাকা জমা রাখতেন। আর আমাকে দেখতাম খালার প্রতি টান দেখে, ভালোবাসা এবং বিশ্বস্ততা দেখে। সেদিন এক পাশ দিয়ে মামা কথা বলেই যাচ্ছিলেন, আর আমি মামার কথা শুনতে শুনতে আমার মতো করে তাকে খুনের পরিকল্পনা করে যাচ্ছিলাম। সময়টা তখন 10:25। আমার আর বাজারে যাওয়া হয়নি সেদিন। মামাকে নিয়ে তেমন একটা কষ্ট করতে হয়নি আমার। বেশি সময় লাগেনি তাকে শেষ করতে, অত ঝামেলাও পোহাতে হয়নি। পেছন থেকে গলায় এবং ঘাড়ের ওপর দুটো কোপ দিতেই মামা লুটিয়ে পড়লেন মেঝেতে। তারপর আর কিছু করতে হয়নি আমার। অবশ্য প্রথমে মামাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমি, আপনার মৃত্যু সম্বন্ধে আপনি কিভাবে আশা করেন, কিংবা কিভাবে হলে আপনার জন্য কষ্ট কম হবে। মামা ভেবেছিলেন আমি মজা করে বলছি, তাই অতটা গুরুত্ব দেননি আমার কথাটা। তবে দ্বিতীয়বার জিজ্ঞাসার পর তিনি বললেন, আমি জানি না, জানলে হয়তো আমার পছন্দ মতো কিছু একটা আয়োজন করা যেত। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম তার পছন্দ মতো আয়োজন করার। কোপ খেয়ে মামা সেদিন 10 মিনিটের মতো হাত পা ছোটাছুটি করলেন। তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। ছটফট করার সময় কী না কী যেন বলতে চেয়েছিলেন, কিন্তু মামার কোনো কথাই স্পষ্ট বোঝা গেল না। আমি মামার মুখের কাছে গিয়ে খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু ছটফটানির কারণে কথা বারবার কাঁপা কাঁপা হয়ে আসছিল। আমি আবার কাঁপা কাঁপা কথা বুঝতাম না। বাবার দুর্ঘটনার খবর শোনার পর মাও কান্না করতে করতে কাঁপা কাঁপা গলায় আমাকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু আমি সেদিন মায়ের কোনো কথাই স্পষ্ট বুঝিনি, এবং শেষ মুহূর্তে কিছু বলে কি না তা শোনার জন্য রশিদ মামা চিরদিনের মতো চুপ হয়ে যাওয়া পর্যন্ত আমি তার পাশে বেশ সময় বসেছিলাম, শেষ মুহূর্তে কিছু বলে কি না তা শোনার জন্য। কিন্তু তিনি আর কিছু বলেননি। তারপর 2 পা ধরে টেনে নিয়ে মামার শরীরে যাতে অতিরিক্ত আঘাত না পড়ে সেজন্য খুঁজে নিলাম সবচেয়ে ধারালো 2টি চাপাতি, 2টি কুড়াল এবং 2টি ছুরি। সব কিছু 2টি করে নিলাম, যাতে করে মাঝে মাঝে রক্ত লেগে পিচ্ছিল হয়ে গেলে অন্যটা দিয়ে খুব সহজে মাংস এবং হাড় কাটার কাজটি করা যায়। সব কিছু সাজিয়ে আমি অপেক্ষা করলাম বৃষ্টির। বৃষ্টিতে ভিজতে ভিজতে লাশ কাটতে আলাদা একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে। বৃষ্টি আসতে আসতে অবশেষে আমার অপেক্ষা করা লেগেছিল দুপুর 2:30 পর্যন্ত। তারপর বৃষ্টি আসার সাথে সাথে আমি শুরু করলাম আমার কাজ। প্রথমে আলাদা করে নিলাম মাথা, তারপর হাত পা কাটা। হাত পাগুলো গোল টেবিলের ওপর রেখে আরও ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। আগে বাবার সাথে কোরবানির সময় চাপাতি দিয়ে পিস পিস করে মাংস কাটতে আমার খুব ভালো লাগতো। মাংস কাটার সময় যত জোরে কোপ দিতে পারতাম তত বেশি নিজের ভালো লাগা কাজ করত। তবে বাবা আমাকে সতর্ক করতেন, কোপ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে বলতো, যাতে হাত থেকে চাপাতি ছুটে না যায়। ছুটে গেলে কারো গায়ে লেগে অনেক মারাত্মক কিছুও হতে পারে। লাশ কাটতে আমি ছিলাম সম্পূর্ণ অনভিজ্ঞ। কাটতে গিয়ে বেশ কয়েকবার হাত থেকে চাপাতি ছুটে গিয়েছিল, এবং যত বেশি ছুটে যাচ্ছিল আমি তত আরও ভালো করে চাপাতি আয়ত্ত করতে চেষ্টা করছিলাম। কাজের খালার হাড় ছিল মামার হাড়ের চেয়ে তুলনামূলক নরম, তাই মামার হাড় মাংস কাটতে বেশ সময় লেগেছিল আমার। মামার হাড় কাটতে গিয়ে অনেক হাড়কে 2-3 বার কোপাতেও হয়েছিল। বৃষ্টির ঘনত্ব বাড়ার সাথে সাথে চাপাতির কোপে শক্তি প্রয়োগের পরিমাণ এবং কোপের সংখ্যাও বেড়ে গেল। প্রতিটি কোপেই মাংসের উপর পড়া বৃষ্টির ফোঁটাগুলো ছাড়িয়ে যাচ্ছিল চারিদিকে, সাথে রক্ত। সব রক্ত পানি নিষ্কাশনের জায়গা দিয়ে খালে চলে যাচ্ছিল খুব সহজে। সেদিন বরাবরের মতো মাংস কাটার সময় সাউন্ড বক্সে বাজানো ছিল আমার প্রিয় সেই ফ্রান্সিস গান, ডার্নিরে ড্যান্সে। এতটুকু পড়তেই আবার পুরো গা শিউরে উঠল নীলিমার। সে আর পড়ার সাহস পাচ্ছে না বলে চার্জার থেকে ফোন খুলে ফোন অন করে রিফাতকে কল দিল আরেকবার। শ্রাবণের কাছে ফোন থাকায় সে সাথে সাথে ফোন সাইলেন্ট করে ফেলে রাখল। বৃষ্টি এবং গানের উচ্চ শব্দে ফোনের হঠাৎ বেজে ওঠা রিংটনটাও কানে গেল না নীলিমার। দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে রিফাত আসে কিনা। তারপর ছাতা নিয়ে কিছুটা সামনে গিয়ে কল দিতে থাকলো অনবরত, আর মনে মনে বলছে, এ ছেলেটা দরকারের সময় কল ধরে না কখনো। খুব রাগ হচ্ছিল তার, চোখে মুখে প্রচণ্ড রাগ এবং বিরক্তি নিয়ে বারবার সামনের দিকে তাকাচ্ছিল সে। কল ধরা নিয়ে রিফাতের হেলাফেলা স্বভাবটি মাথায় এলো তার। মাঝে মাঝে ইচ্ছে করে সে ফোন ধরতো না, অপেক্ষা করাতো, কল কেটে কিংবা কল না ধরে কিছুক্ষণ পর নিচ থেকে কল দিত। কিন্তু এত ক্ষেপে যেত নীলিমা, শুরুতেই ক্ষেপে গিয়ে বলতো, আচ্ছা এসব কোন ধরনের ব্যবহার, তোমার কি সময় অসময় বলতে কোনো সেন্স নেই?
দেখছো বারবার কল দিচ্ছি, তাও কল ধরছো না। আরে আমি তো একটু পর কল দিচ্ছি, এত রেগে যাওয়ার কি আছে? কি আছে মানে? তোমাকে তো কল দিতে বলিনি। আমি শুধু বলেছি যখন কল দিব একটু সাথে সাথে ধরতে। যখন কেউ একটার বেশি কল দিবে, এটা ভাববে যে সে হয়তো কোনো দরকারে কল দিয়েছে, আজাইরা প্যাচালের জন্য কল দেয়নি। আর আমার বেলায় তো ভাববা গুরুত্বপূর্ণ কিছু বলার জন্যই কল দিচ্ছি। রিফাত তখন হাসতো। আচ্ছা বাবা, বললাম তো আর হবে না। বাই দ্য ওয়ে, এখন যে এত রাগ দেখাও কল নিয়ে, সম্পর্কের শুরুতে তো আমি বারবার কল দিয়ে যেতাম, আর তুমি তখন তেমন একটা রেসপন্স করতে না। তার কি হবে? রাগ কমে গিয়ে নীলিমার কণ্ঠে তখন খুনসুটির সুর। তখনকার হিসাব তো আলাদা, তখন তো আমি ভেবেছিলাম। কেন কেন ভাব দেখাবো না তো কি করব? গদগদ হয়ে বলবো, ময়না আই লাভ ইউ। হ্যাঁ বলবা। দেখো, আমি একটা কথা বলি, মন খারাপ করো না। তোমার সাথে আমার সম্পর্কের পেছনে বড় একটা কারণ হলো শ্রাবণ ভাইয়া। তুমি যদি তার বন্ধু না হতে এবং তিনি যদি তোমার সুনাম না করতেন, তাহলে কখনোই হয়তো তোমার সাথে আমার সম্পর্ক হতো না। বড় জোর বন্ধুত্ব হতে পারতো। কথাটা বলার সময় সরি, আমি জানি এটা তোমাকে আঘাত করেছে, বাট এটা সত্য। নীলিমার কথা শুনে রাগে কিছুক্ষণ চুপ হয়ে থাকলো রিফাত। যদিও সে জানে নীলিমা যা বলছে তার পুরোটাই সত্যি, তবুও নীলিমার মুখ থেকে সেটা শুনতে চায়নি কখনোই। সে যা চাইতো তা হলো তার সাথে নীলিমার সম্পর্কের বিষয়ে কখনো শ্রাবণের অবদানের কথা যেন না আসুক। যদিও শ্রাবণের সাথে কথা বলার সময় সে নিজেই শ্রাবণকে বলতো, তুই না থাকলে আমাদের সম্পর্কই হতো না, আমার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। কিন্তু দিন যত যেতে লাগলো, শ্রাবণের প্রতি তার কৃতজ্ঞতা তত কমে গিয়ে হিংসায় বেড়ে গেল। একের পর এক কল দিয়ে রিফাতের জন্য অপেক্ষা করতে করতে অতীতের নানা কথা খুব ঘুরপাক খাচ্ছিল নীলিমার মাথায়। ছাতা থাকা সত্ত্বেও কিছুটা ভিজে যাচ্ছিল সে, তাই বেশিক্ষণ পথের দিকে তাকিয়ে থাকতে পারেনি। ঘরের দিকে মুখ করে দুকদম ফেলতেই হঠাৎ খেয়াল করলো শ্রাবণের একপাশে বাইরের দিকে সংযুক্ত একটি রুম। শ্রাবণের বর্ণনা অনুযায়ী ছাদ এবং পরিমাপ। এটা দেখে নীলিমার চোখ কপালে উঠে গেল তখন। এমনিতেই গল্পটা পড়ার সময় তার কেন জানি মনে হচ্ছিল গল্পের নায়কের সাথে শ্রাবণের অনেক মিল আছে। তার উপর গল্পে বর্ণিত লাশঘরের মতো শ্রাবণের বাড়িতেও একটা রুম দেখাতে তার সন্দেহ আরও শক্ত হতে লাগলো। দ্রুত রিফাতকে নিষেধ করে দেওয়া উচিত ভেবে মেসেজ দিতে মেসেজ অপশনে গেল নীলিমা। যেহেতু রিফাত কোনো কল ধরছিল না তার, মেসেজ দিতে গিয়ে খেয়াল করলো রিফাতের একটি মেসেজ এসেছিল সকালে। ফোন বন্ধ থাকায় আর দেখা হয়নি মেসেজটি। মেসেজটি পড়ে শ্রাবণের এবং তার লেখা গল্প নিয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে গেল নীলিমা। তখন অনেকটাই নিশ্চিত হয়ে গেল শ্রাবণের লেখা গল্পটি কোনো গল্প নয়, এটা তার বাস্তব জীবন। চলে যেতে চেয়েও নীলিমা রিফাতের কথা ভেবে দ্রুত ঘরে ঢুকে খেয়াল করল গল্পে উল্লিখিত সেই গানের সুর। একই গানের সুর, সংযুক্ত ঘর, শ্রাবণের গল্প, সাথে রিফাতের মেসেজ, সব মিলিয়ে ভয়ে কাঁপছিল নীলিমা। তার তখন কি করা উচিত? একা চলে যাওয়া নাকি রিফাতকে খুঁজে বের করা, তা নিয়ে সে খুব দ্বিধায় পড়ে গেল। তার মনে হলো একবার হলেও অন্তত দেখা উচিত যে রিফাত সেখানে আছে কি না। তাই সে খুব ভয়ে এদিক সেদিক তাকিয়ে দেখে। সেই কৌতূহলী রুমের দিকে তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। মাঝে মাঝে ভাবলো কাউকে কল দিয়ে বিষয়টা জানাবে কি না। তবে তার আবার মনে হলো বিষয়টা যদি মিথ্যা হয়, তবে সে নিজেই হাসির পাত্র হয়ে যাবে সবার কাছে। তাই পুরো সত্য না জেনে আর কাউকে জানানোটা অদ্ভুত মনে হলো। তার সাথে সাহস এবং ভয় দুটোই একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছিল নীলিমা। কখনো ভয়ও হচ্ছিল, আবার কখনো সাহসের। সামনে যেতে গানটা আরও স্পষ্ট হতে লাগলো। দরজার হাতল ধরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সে একবার ভেবে দেখল সব কেবল কাকতালীয় কিনা, নাকি বাস্তব। কিন্তু তাহলে রিফাত কোথায় গেল? তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এবং এই মেসেজই বা কেন দিল রিফাত? তবে মাঝে মাঝে রিফাত তাকে ভয় দেখানোর জন্য এমন অদ্ভুত অদ্ভুত মজা করত। একবার হঠাৎ নীলিমার ফোনে মেসেজ দিল রিফাত। রাত তখন 2টা বাজে। তখন মেসেজ থাকতো রিফাত। মেসেজটা ছিল, আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তা না হয় অজানা থাকুক, ভালো থেকো আর নিজের যত্ন নিও, আল্লাহ হাফেজ। সাথে সাথে ফোনও বন্ধ করে দিয়ে সে দেখতে চাইল নীলিমার অবস্থা কি হয় তার জন্য। নীলিমা যে তখনও জেগে সে তা জানতো, কারণ মেসেজ পাঠানোর আগে তাকে মেসেজ দিয়েছিল মেসেঞ্জারে। মেসেজ পেয়ে অবাক হয়ে গেল নীলিমা। কী এমন হলো রিফাতের সাথে যার জন্য সে এমন করছে? আর হঠাৎ করেই বা এসব কেন? নানান প্রশ্নে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। সে সাথে সাথে রিফাতকে কল দেওয়া শুরু করলো, কিন্তু রিফাতের ফোন বন্ধ থাকায় সে রিফাতের মেসে থাকা কয়েকজনকে মেসেজ দেওয়া শুরু করলো। কারো নাম্বার ছিল না তার কাছে। না থাকায় দ্রুত শ্রাবণকে কল দিয়ে একজনের নাম্বার নিয়ে সাথে সাথে কল দিল নীলিমা। ছেলেটি তখন ঘুমাচ্ছিল। ঘুম ভেঙে ফোন ধরতেই নীলিমা খুব আতঙ্কিত গলায় বলল, ভাইয়া রিফাত কোথায়? ছেলেটি ঘুম ঘুম কণ্ঠে বলল, কি জানি, আমি তো ঘুমাচ্ছি, কিন্তু আপনি কে?
আমি নীলিমা, রিফাতের গার্লফ্রেন্ড। প্লিজ একটু দেখুন না সে কোথায়। তার ফোন বন্ধ, ফোন যাচ্ছে না, প্লিজ ভাইয়া একটু দেখুন না। নীলিমার কণ্ঠে অনেক ভয় এবং অনেক অনুরোধ দেখে সে বলল, আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি দেখছি। সে পাশের রুমে যেতেই রিফাতকে অন্যদের সাথে কাঠ খেলতে দেখে সে রিফাতকে বলল, কী রে, তোর ফোন বন্ধ কেন? এমনিতেই ফোন বন্ধ করে রাখছি, কেন? তোর প্রেমিকা কল দিচ্ছে, ভয় পেয়ে আছে, কি হয়েছে তোদের? হাসতে হাসতে রিফাত বলল, তেমন কিছু না। আচ্ছা তুই আমার জায়গায় বস, আমি কথা বলে ভয় কমিয়ে আসি। পাশ থেকে একজন বলল, ভয় মানে? ভয় মানে হলো আমি বলছিলাম যে আমি চলে যাচ্ছি, কেন এসব বলবো না, আর কখনো দেখা হবে না, ভালো থেকো। পাশ থেকে আরেকজন বলে উঠল, কাজটা কি তুই ঠিক করলি? আরেকজন বলল, ভয় দেখা ভালো কথা, কিন্তু এসব সিরিয়াস বিষয় না, এসব মারাত্মক প্রভাব ফেলতে পারে ভয় পাওয়া ব্যক্তির ওপর। আচ্ছা আচ্ছা, আর জ্ঞান দিস না, যাই কথা বলে আসি। এই কথা বলে রিফাত ফোন চালু করে কল দিল নীলিমাকে। কল ধরতেই নীলিমার কণ্ঠে আতঙ্কিত সুর, আর একপাশে তার হাসি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে নীলিমা, যার কোনোটারই উত্তর না দিয়ে কেবল হেসে যাচ্ছে সে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, কি কেমন দিলাম? নীলিমা বিষয়টি বুঝতে পেরে রাগে ফোন কেটে দিল। কাটার আগে বলল, 3 দিন তুই আর কল দিবি না আমাকে? সেই 3 দিনের প্রথম দিন রিফাত অনেক কল দিলেও নীলিমা কল ধরল না। দ্বিতীয় দিনও ধরছে না দেখে শ্রাবণকে মেসেজ দিয়ে বলল নীলিমাকে তার হয়ে সরি বলতে। সে জানতো শ্রাবণকে দিয়ে বলালে কাজ হবে। শ্রাবণ বলে দেওয়ার পর আবার কথা হতো তাদের। তার জন্য নীলিমার মধ্যে আতঙ্ক দেখার জন্য সে এই কাজগুলো করত। এই কাজগুলো তার জন্য আতঙ্ক তৈরি করতো ঠিকই, তবে এর পাশাপাশি এসব দিক থেকেও বিশ্বাসও কমে যেত কিছুটা। সেদিনও সেটাই ঘটেছিল। রিফাতের মেসেজটি মজা নাকি সত্যি তা নিয়ে দোটানায় পড়ে গেল নীলিমা। তবে গল্পের সাথে মেসেজের কোনো একটা সংযোগ পাচ্ছিল, তাই সব ভয়ের ছাপ দূর করার জন্য রুমের হাতল ধরে হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল পুরো। শ্রাবণ এমনটাই চেয়েছিল মনে মনে, তাই সে রুমের দরজা ভিজিয়ে রেখেছিল ছিটকিনি ছাড়াই। দরজা খুলেই চোখ কপালে উঠল নীলিমার। গল্প কিংবা কল্পনায়, সে যা পেয়েছিল বাস্তবে তার চেয়ে বহু কিছু দেখতে পেল নিজের সামনে।